আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। স্বাধীনতা বিরোধী শক্তির পুনরুত্থানে বিক্ষুব্ধ হয়েছিলেন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি রচিত করেছিলেন বাতাসে লাশের গন্ধ। এই কবিতার একটি বহুল উচ্চারিত পংক্তি দিয়েই আজকে আমরা আমাদের আলোচনা শুরু করছি। জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় এবারের বিজয় দিবস এবং বিপন্ন স্বাধীনতা। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বরেণ্য অভিনেতা, আপনারা সবাই তাকে চেনেন, রোকেয়া প্রাচী। তিনি একজন স্বনামধন্য অভিনেতা, সাথে সাথে তিনি নির্দেশক, রাজনীতিবিদ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং তার আরেকটি বড় পরিচয়, তিনি মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। প্রাচী আপা, আপনাকে আমাদের দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। স্বাধীনতার অর্ধ শতাব্দীর পর আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা মানে সবকিছু আজকে হুমকির মুখে। আমরা সব সময় যেভাবে বিজয় দিবস উদযাপন করে আসছি, এবারও কি সেভাবে পারবো? না, এবার সেভাবে পারার কোনো যৌক্তিক কারণ নেই। আমরা কিছুদিন আগেও আমরা আমাদের দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছিলাম অহংকারী জাতি হিসেবে। কিন্তু 5ই আগস্টের পর আমাদের যে অবস্থা বাংলাদেশে, সেখানে আসলে বাংলাদেশ দুভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে স্বাধীনতা বিরোধীদের পক্ষে, আর একটা ভাগ হচ্ছে স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে। তো আমরা যারা 1971 সালে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ, আমরা কোনোভাবেই এই অবৈধ অসাংবিধানিক সরকার যারা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতাকে যারা স্বীকার করে না, বিশ্বাস করে না, আমরা তো তাদের পক্ষে থাকতে পারি না। তারা সেই সিদ্ধান্ত নিয়েই কিন্তু কাজ করছেন, টোটাল একটা সিন্ডিকেট, যে মুক্তিযুদ্ধের কিছুই থাকবে না। যার ফলশ্রুতিতে ওনারা কিন্তু 7ই মার্চ, 15ই আগস্ট, বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধুকে নিয়ে যত স্থাপনা, সকল কিছু কিন্তু ভাঙচুর, লুটপাট, আগুন দেয়া, নিষিদ্ধ করা, এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনার জায়গাগুলোকেও আটকে দেয়া, স্বাধীনতা জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বা সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের যত স্মৃতি ছিল, কোনো কিছুই কিন্তু আজকে অক্ষত নেই। সকল নেই। কিছুই ধ্বংস জায়গায় চলে গেছে। এবং আমরা দেখছি যে আজকে যারা এই অবৈধ অসাংবিধানিক সরকারের সাথে যারা আছে, এবং এই যে কোটা বা মেধার যে আন্দোলনটি হয়েছে, সকল কিছু কিন্তু আসলে 1971 সালে সেই পরাজিত শক্তি, সেই সময় যারা বাংলাদেশ জন্মের বিপক্ষে ছিল, তারাই আসলে এই চক্রান্তটা করেছে। এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখেও শুনেছি যে মেটিকুলাসলি ডিজাইন করা একটা বিষয়, যেখানে এই ধ্বংসটাই তারা চেয়েছিল। মানুষ হত্যা, পুলিশ হত্যা, স্থাপনা, থানা জ্বালিয়ে দেয়া, মেট্রো রেল পুড়িয়ে দেয়া। তো এই চক্রান্তটা করে তারা আসলে মুক্তিযুদ্ধের যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তাকে চক্রান্ত করাটাই উদ্দেশ্য ছিল। এবং এই উদ্দেশ্যের সাথে আরেকটি বড় বিষয় হচ্ছে যুদ্ধাপরাধীর বিচার। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্যটা ভেঙেই ফেলা হয়নি, সেই ভাস্কর্যে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। এটি আমার কাছে মনে হচ্ছে দুটো কারণ হতে পারে। একটি হচ্ছে 1971 সালে বঙ্গবন্ধু যখন পাকিস্তান জেলে ছিলেন, তখন কিন্তু সেই সময়ের শাসকরা বঙ্গবন্ধুর কিন্তু বিচার করেছিলেন, প্রহসনের বিচার, এবং সেখানে ফাঁসি দেওয়ার জন্য তারা রায় করেছিল। এবং ফাঁসি দেওয়ার তাদের কার্যকর তারা করতে পারেনি, কারণ 16ই ডিসেম্বরে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে যায়, এবং সারা পৃথিবীর চাপে তারা বঙ্গবন্ধুকে মুক্ত করতে বাধ্য হয়। বাধ্য কাজে হয়েছে। সেই একটা রায়, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধীর বিচার করেছেন আপসহীনভাবে, এবং বাংলাদেশের আপামর জনসাধারণ যুদ্ধাপরাধীর বিচারের পক্ষে ছিল। পক্ষে ছিল। সেই রাগ মিলিয়ে সেই পরাজিত, সেই সময় যুদ্ধাপরাধী এবং পাকিস্তানের পক্ষে সে আলবদর আল শামস, রাজাকার, সকলে একত্রিত হয়ে আজকের এই রাষ্ট্র ক্ষমতাটাকে তাদের কুক্ষিগত করেছে। এবং তাদের একটাই উদ্দেশ্য, প্রধানতম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই ইতিহাসটাকে মুছে ফেলা। তো সেই হিসেবেই কিন্তু আজকের যে ডিসেম্বর মাস, বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস, এগুলো পালন করার মতো পরিস্থিতি আমাদের নেই। কারণ আমাদের নেতাকর্মীদের হামলা মামলায় আমরা জর্জরিত। 15ই আগস্ট যখন আমাদের কর্মসূচি ছিল 32 নম্বরে, আপনারা নিশ্চয়ই জানেন 14 তারিখ রাতে কিরকম হামলা করেছে তারা। তো হুম। সবকিছু মিলে আজকে যে আমি বুদ্ধিজীবী দিবস পালন করব বা 16ই ডিসেম্বরে আমরা শ্রদ্ধা নিবেদন করব, সেই সুযোগটা আমাদের হচ্ছে না। কারণ আমরা যেখানে যাব সেই মব বাহিনী দ্বারা আমরা কিন্তু আক্রান্ত
হচ্ছি, বা যাওয়ার পরে দেখা যাবে মামলা থাকুক বা না থাকুক গ্রেফতার হচ্ছে আমাদের নেতা কর্মীরা। গ্রেফতার প্রথমে হচ্ছে, পরে মামলা হচ্ছে। এবং বিজয় মেলার যে ব্যানার, সেখানে আমরা দেখছি আবু সাইদের একটি ছবি। তা আবু সাইদকে এই যে ছবিটা দেয়া, তার মানে হচ্ছে আমাদের যে 30 লাখ শহীদ, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অশ্রদ্ধা করা, বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। কারণ আবু সাইদ জুলাই আন্দোলনের একজন নিহত। তো আবু সাইদের মৃত্যুর নিয়েও কিন্তু অনেক বিতর্ক আছে। আমি সে বিতর্কে যাব না, আবু সাইদের মৃত্যুকে আমি ছোট করে দেখছি না, তার প্রতি আমার শ্রদ্ধা। কারণ প্রত্যেকটা মানুষের জীবনই মূল্যবান, কোনো মানুষের মৃত্যু কারো কাছে কাম্য না, আমরাও তা মনে করি না। কিন্তু আবু সাইদকে নিয়ে যে বিতর্কের জন্মটা তারা দিচ্ছে, যে অপরাজনীতি তারা করছে, যে আবু সাইদের ছবিটা ব্যানারে ব্যবহার করা, বিজয় দিবসে আবু সাইদ কি করে আসে? আসে না। এই যে এই যে আমাদের সাথে, এই আমরা বলতে বোঝাচ্ছি যে যারা স্বাধীনতার পক্ষের মানুষ, এই স্বাধীনতার পক্ষের মানুষ বা স্বাধীনতাকে ছোট করা, স্বাধীনতাকে অসম্মান করা, অপমান করা, আমরা তাদের সেই উদ্দেশ্যটা দেখছি। 1971 সালের যুদ্ধকে তারা মুছে দিতে চায়, এ জাতিকে তারা আসলে আহ সেই আমাদের যে ঐতিহ্য, আমাদের ভাষা আন্দোলন, আমাদের 1971, বঙ্গবন্ধু, এই বাংলাদেশ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং সংবিধান, সকল কিছুই তারা পরিবর্তন করতে চায়। তো সেরকম একটি সময় আমরা পার করছি। আজকের এই ডিসেম্বর মাস, যে ডিসেম্বর মাস সারা বাংলাদেশ উদযাপন করে, সেখানে উদযাপনের কোনো সুযোগ আমাদের নেই। আমরা দেখেছি ডিসেম্বর মাসে পতাকা হাতে, প্রত্যেকটা বাড়ির ছাদে পতাকা, আমরা পতাকা হাতে নিয়ে ঘুরে বেরিয়েছি। বাংলাদেশে এখন সেই দৃশ্য আর নেই, কোনোভাবেই নেই। আমরা 1971 সালের সেই পরাধীন সময়ের চেয়েও খারাপ সময় বসবাস করছি। আমরা মানে জেলখানায় বন্দি না, কিন্তু মেধা, মননে, চেতনায় আমরা বন্দি। হ্যাঁ, আমি আজকে একটা ভিডিও দেখছিলাম যে যে পতাকা বিক্রি করে না রাস্তায় অনেকগুলো পতাকা নিয়ে। তো ওনার একটা ভিডিও দেখছিলাম, তো ওনাকে একজন প্রশ্ন করেছে যে আপনি কেমন পতাকা এই বছর বিক্রি হচ্ছে। বলে এমনিতে প্রতি বছর আমি 3,000, 4,000, 6,000 টাকাও পতাকা বিক্রি করেছি প্রতিদিন, কিন্তু এবার আমি 500-600 টাকার পতাকাও বিক্রি করতে পারি না, আমি পতাকাগুলো নিয়ে ফিরে যাচ্ছি বাসায়। হ্যাঁ, পরিস্থিতি তো ভীষণভাবেই আমাদের প্রতিকূল অবস্থার মধ্যে আমরা আছি। যেটা বললেন যে আবু সাইদের ছবি, আবু সাইদের কথা যেতে ওরা যেভাবে জুলাই আগস্টটাকে হাইলাইট করছে, আমাদের আন্দোলন সংগ্রামে আমি যদি আন্দোলনও ধরি এই ষড়যন্ত্রকে, তা আমাদের 90-এর অভ্যুত্থান হয়েছে, আমাদের তো হয়েছে, এবং আমাদের ছেলেরা মারা গেছে, ছাত্ররা মারা গেছে, তো আবু সাইদকে এবং আবু সাইদের সাথে অনেকে মারা গেছে, এত যে পুলিশ বাহিনী এত মানুষ মারা গেল, তো এটা পুরোটাই বোঝা যায় যে তারা লাশের রাজনীতি করছে। তো দেখেন, 5 তারিখ থেকে কিন্তু তাদের তো ক্ষমতা উৎখাতই শুধু উদ্দেশ্য ছিল না, তারা পুলিশ ছিল না, বাহিনীকে আঘাত, নিষ্ক্রিয় করেছে। নিষ্ক্রিয় আপনি হচ্ছে। দেখেন সেই সময় তারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, জাতির বিবেকদের হত্যা করেছে। এবারও তারা আমাদের যত শিক্ষক রয়েছেন, শিক্ষককে শারীরিকভাবে হত্যা করেনি, কিন্তু মানসিকভাবে, সামাজিকভাবে নিগৃহীত এবং হত্যার কাছাকাছি। একজন কিন্তু স্ট্রোক করেছে, সে অসম্মান একজন সহ্য স্ট্রোক করতে করে না মারা, পারে। হ্যাঁ। তো কাজে এগুলো কিন্তু সেই একই জিনিস আবার ঘটছে, ভিন্ন ভিন্ন ফরম্যাটে। আমাদের নেতা কর্মীদের কারো বাড়ি ঘর, মানে কাউকে, মানে কেউ অক্ষত নেই। এই বেগম রোকেয়ার ছবি, বেগম রোকেয়া যেন একটা অপরাধ করে ফেলেছেন। দেখেন, নতুন যে শিক্ষা, যে বই তারা করেছে, সেখানে সেলিনা হোসেনের বেগম রোকেয়াকে নিয়ে যে গদ্যটি রয়েছে, সেটিকে তারা পরিবর্তন করে সেখানে সিথি নামের একটি কবিতা সংযুক্ত করা আছে, যে কবিতাটি মানে কবিতার মানগত ভাবেও ভীষণ ভীষণ মানে কুরুচিপূর্ণ আমার কাছে মনে হয়। এবং ওই এই এই এখানে যে শব্দগুলো রয়েছে, সেটি, মানে আমার কথা হচ্ছে যে আপনি বেগম রোকেয়া এবং সেলিনা হোসেনের গদ্যকে পরিবর্তন করে যাকে রিপ্লেস করছেন, সেটি তো ওই ওই গদ্যের চাইতে অনেক বেশি বড় হওয়া উচিত, অসাধারণ হওয়া উচিত, তার তার শিল্পমান থাকা উচিত। তো সেখানে সিথি কবিতাটি কি করে বেগম রোকেয়া রিপ্লেস হয়? এই যে উদ্দেশ্যগুলো, এই যে মানে কাজগুলো, এগুলো কোনোটাই আসলে মানে বাংলাদেশ যে জাতি, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সারা পৃথিবীতে পরিচয়, সেটির পরিপন্থী। আমরা অন্ধকারময় একটা জগতের দিকে যাচ্ছি, অন্ধকারময় একটা বাংলাদেশ।
একজন বাঙালি জাতি, বাঙালির জন্য তো এটা অনেক গর্বের যে আপনার একটু বিজয় দিবস রয়েছে, আপনার ৭ই মার্চ রয়েছে। জাতিসংঘ যে যে ৭ই মার্চের ভাষণকে স্বীকার করছে, সেখানে আপনি আপনার দেশে সেটি বাজবে না। তো এই যে জাতি হিসেবে আপনি পাপিয়া সারোয়ার এত বড় একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমার বলতে খারাপ লাগছে, ওনার মৃত্যুতে আমরা দেখলাম অনেকে আলহামদুলিল্লাহ বলছে, শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী হওয়ার কারণে। আপনার লালনের সাধু সঙ্গ হতে দিচ্ছেন না। তো এই যে জায়গাগুলোকে ছোট করে ফেলা, আজকে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের লেখাপড়ার আর পরিবেশ নেই। কোথায় যাচ্ছে বাংলাদেশ? তো এই যে ধীরে ধীরে আমাদেরকে মেধা মননের জায়গাগুলোতে, ঐতিহ্য জায়গাগুলোতে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশের যে ইমেজ এখন সারা পৃথিবীতে, তো সেখানে বাংলাদেশ বিপজ্জনক একটা দেশে পরিণত হচ্ছে। তো এটা তো জুলাইয়ের আগেও বাংলাদেশের এমন পরিচয় সারা বিশ্বে ছিল না। বাংলাদেশ তো উন্নয়নের মহাসড়কের পথে ছিল, তো সেখান থেকে আজকে যে যখন আপনার ইন্ডাস্ট্রি গুলো বন্ধ হয়ে যাচ্ছে, আপনার গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার অনেক নারী কর্মী ঘরে চলে যাচ্ছে, এবং ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার মানে হচ্ছে প্রচুর হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে। প্রত্যেকটা পরিবার কি হচ্ছে, বেকার হলে সেই পরিবারগুলো আসলে কোথায় যাবে? জীবনমান যখন থাকবে না, তখন সে মানুষগুলো কি বলবে? কালকে আমি একজনের কথা শুনছিলাম, সে বলছিল যে আমার ঘরে তো খাওয়া নেই, আমার বাচ্চাদের পরীক্ষা পড়াশোনা করাতে পারছি না, তাহলে আমি কি করব? চুরি ডাকাতি করব? তো এই হচ্ছে এখন বাংলাদেশের বাস্তব চিত্র। তো তারা ক্ষমতা নিয়েছে দেশটাকে শাসন বা দেশটাকে গড়বার জন্য না, দেশটাকে শোষণ এবং ধ্বংসের জন্য। মুক্তিযুদ্ধের শুরু থেকে মানে আন্দোলন সংগ্রামে সাংস্কৃতিক আন্দোলন, যদি আমরা বলি, সংস্কৃতির একটা ভীষণ অগ্রণী ভূমিকা ছিল না? সংস্কৃতি, গান বাজনা, এগুলোর ভূমিকা ছিল। কিন্তু দুঃখজনকভাবে বিগত বছরগুলোতে এই চর্চা, সংস্কৃতি চর্চার বিকাশ কিন্তু ঘটেনি। এবং আম, সামাজিক শিক্ষা এগুলোর থেকে বাঙালি জাতি একদম দূরেই সরে গেছিল। পক্ষান্তরে উল্টো দিক দিয়ে বিচার যদি করেন, তাহলে ওয়াজ, মেহফিল এগুলো যেন বাড়ছিল। তো আমাদের এই যে আজকের যে মৌলবাদী উত্থান এবং অতি ধর্মচর্চা, এবং আমাদের পোশাক আশাক, প্রতিটা জাতির কিন্তু একটা নির্দিষ্ট চাল চলন, পোশাক আশাক, খাদ্যাভ্যাস এগুলো আছে। আমাদের পোশাকেও আমূল পরিবর্তন। এই যে এত কিছুর একদম মানে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল, এটাকে আমাদের সংস্কৃতির কোনো বিকাশ নেই, সামাজিক কোনো শিক্ষা নেই। তো এর কারণেই হয়েছে না অন্য কোনো কারণ? আমাদেরও তো একটা মানে বিগত সময়গুলোতে আমাদের ব্যর্থতারও তো একটা জায়গা আছে তাহলে এখানে, এই যে সংস্কৃতির কোনো বিকাশ নেই। অবশ্যই আমাদের সংস্কৃতি কর্মীদের ব্যর্থতা আছে, অবশ্যই আমাদের রাষ্ট্রীয় কাঠামোয় কিছু ভুল সিদ্ধান্ত থাকতেই পারে। তবে আমি যেটা মনে করি যে আসলে, মানে আমার কাছে যেটা একদমই আমার ব্যক্তিগত মত হচ্ছে যে ওয়াজ হতেই পারে, তারা করতে পারেন, কিন্তু মানে আমরা আসলে কি করছি এটা হচ্ছে মেইন কথা। কোনো কিছু তো বন্ধ করা যাবে না, এখন সারা পৃথিবী মুক্ত। তো সেই মুক্ত বিশ্বায়নের যুগে কোনো কিছু বন্ধ করছি না আমরা, করতে চাইও না। কারণ আপনি বন্ধ হুম। করে আসলে কোনো কিছুকে, বন্ধ করা উচিত না, সেটা আরেকটা স্বৈর শাসকের মতো হবে, তো সেই কারণে বন্ধ করা হয়নি। কিন্তু পক্ষান্তরে আমরাও কথা বলিনি। মানে আমাদের যে মানে শিক্ষার যে জায়গাটি, আমাদের যে সংস্কৃতির যে জায়গাটি, সেটি যদি রাষ্ট্রীয় কাঠামো আমরা আজকে সমালোচনা করি নির্মোহ ভাবে, যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আসলে সেই শিক্ষার জায়গাটাগুলোকে কতটুকু প্রসারিত করা হয়েছে, বা সংস্কৃতি মন্ত্রণালয়ের জায়গায় থেকে, চর্চার জায়গায় থেকে গ্রুপ থিয়েটার ফেডারেশন বা সম্মিলিত সাংস্কৃতিক জোট, তাদের সাংস্কৃতিক। ভূমিকাটা কি ছিল? হ্যাঁ, তো সেই জায়গায় কিন্তু আমি আপনার সাথে একমত যে মানে আমাদের জায়গায় থেকে আমরা আজকে যারা, মানে আমরা যারা আজকে নিপীড়িত বোধ করছি, তো আমাদের সংস্কৃতি চর্চাটা খুব বেশি কনসার্ট ছিল আমাদের, ছিল, কিন্তু সেটা কোথায় যেন মানে যতখানি হওয়া দরকার ছিল ততটুকু হয়নি। আমরা কোথাও না কোথাও বোধহয় জনগণ থেকে কিছুটা হলেও দূরে ছিলাম। কারণ জনগণের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছানোর যে সংস্কৃতি ছিল, বঙ্গবন্ধু তো সেই সময় কোনো ডিজিটাল প্রযুক্তি ছিল না, বঙ্গবন্ধু কি না, করে, বঙ্গবন্ধুর জয় বাংলা, মানে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই সমস্ত বাঙালি বাঙালি। কথা তো
সেই সময় কিভাবে পৌঁছেছে একদম খেতে খামারে কাজ করা আপামর জনসাধারণের প্রান্তিক কাছে। সেই মানুষের সময় তো কাছে ধর্মই, পৌঁছেছে। হ্যাঁ, তো সেই সময় কিন্তু ধর্ম চর্চা নিয়েও কোনো বিরোধিতার জায়গা তৈরি কোনো হয়নি। বিরোধিতা সকলেই ছিল না। মিলে জাতি ধর্ম পালন করেছে, আবার দেশকেও ভালোবেসেছে, এবং একাত্ম ছিল তারা, ও সে ঐক্যের জায়গাটি ছিল। কিন্তু আজকে নেই। এই যে আজকে ডিজিটাল প্রযুক্তি আছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকে পৌঁছানোর কথা ছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তথ্য প্রযুক্তির পরিচয়টা করিয়ে দিয়েছেন, সজীবাজের জয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান, তিনি যে তথ্য প্রযুক্তিটা আমাদেরকে দিয়েছেন, ডিজিটালি বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছেন, সেটার 100% সুবিধা কিন্তু আমরা নিতে পারিনি। নিয়েছে কিন্তু তারা, নিয়ে তারা কাজ করেছে এবং আমাদের বিপক্ষে সেটিকে ব্যবহার করতে তারা সক্ষম হয়েছে, কারণ তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল এই বাংলাদেশ রাষ্ট্রটাকে আজকের জায়গায় নেওয়ার জন্য। এটি রাতারাতি আসলে হয়নি। হয়তো কোটা আন্দোলনটা একটা উসিলা ছিল, কোটা আন্দোলনের মানে ছাত্রদের ঘাড়ে বন্দুকটা রেখে অন্যরা কেউ সেই গুলিটা মেরেছে। তো সেই রকম, তাহলে আমরা আসলে কি করলাম? আমাদের ব্যর্থতাগুলো তো আসলে সমালোচিত হওয়া উচিত, আজকে অন্তত হওয়া উচিত, যাতে ভবিষ্যতে সেটি না হয়। এখানে আমি মনে করি যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, বা আমরা যারা কর্মী, যারা সাংস্কৃতিক আন্দোলনের সাথে সম্পৃক্ত, আমার মনে হয় আমাদেরও কাজগুলো খুব ঢাকা কেন্দ্রিক, টেলিভিশন কেন্দ্রিক ছিল। অনেক বেশি মানে গ্রাম বা আপামর জনসাধারণ থেকে দূরত্বের জায়গায় ছিল। আমরা স্কুল কলেজ লেভেলে কিন্তু বাচ্চাদেরকে সেই এডুকেশনটা দিতে পারিনি, যেটা আসলে আমরা তখন বলছিলাম যে একটা পারিবারিক ঐতিহ্যের বিষয় বাংলাদেশে ছিল। আজকে ফ্যামিলি ভ্যালুস গুলো নষ্ট হয়ে গেছে, আজকে সোশ্যাল ভ্যালুস গুলো নাই। আজকে একটা ছাত্র যেভাবে লাঠি হাতে নিয়ে রাস্তায় বেরোচ্ছে, এটা তো আমরা 2 4 5 বছর আগে চিন্তা করতে পারিনি, যে একটা ছোট্ট বাচ্চা ছেলে তার অন্য একটা কলেজের ছেলেকে মেরে ফেলতে পারছে। এগুলো তো আমরা চিন্তাই করতে পারিনি। বা হ্যাঁ, একটা কলেজের যেভাবে ছেলে নাকি মারছে আরেকটা ভয়ঙ্কর। ভয়ঙ্কর। তো এই যে জায়গাগুলো, তার মানে কি তার ভ্যালুসটা কোথাও না কোথাও নষ্ট হয়ে গেছে। কিংবা নষ্ট হয়ে গেছে। আমার, কিংবা আমার দেশের যে ঐতিহ্য, আমার দেশের যে ইতিহাস, আমার যে বীরের গাথা, আমার ভাষা আন্দোলনের বীর, আমার বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বা আমার যারা যুদ্ধের শহীদরা, সেই গল্পগুলো, সেই ইতিহাসগুলো আমরা আমাদের সন্তানদেরকে পৌঁছাতে পারিনি। আমরা টেলিভিশন ছেড়ে দিয়েছি। আমরা আমরা ওই ফ্যামিলি যে জায়গা থাকে না, আগে যেমন কি ছিল, আজকে কিন্তু, আগে কিন্তু আমরা একটা বড় ফ্যামিলি ছিলাম, মুরব্বী আসতে চেয়ারটা ছেড়ে দিতে হতো। এখন তো সেটা নেই। এখন ওই বাচ্চারা টেলিভিশন দেখছে, একটু অবস্থা ভালো হলে একটা ল্যাপটপ সামনে থাকছে। সো সে আসলে কার সাথে মিশতেছে, সে কার কাছ থেকে শিখছে, এটা বাবা মা কিন্তু দিনের শেষে বিচার বিশ্লেষণ করছেন না। আর এবার দেখলাম যে বাবা মা শুদ্ধই, কিছু বাবা মাকেও দেখলাম যে তারা মানে আবেগে তাড়িত হয়ে কিন্তু তারাও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমি তাদের সেই আবেগকে শ্রদ্ধা করতে চাই। হয়তো তারা বুঝতে পারেননি, অনেকে যেমন এখন বলছে যে তখন ভুল করেছে, এখন বুঝতে পারছি। কিন্তু এই যে মানুষগুলো, এই মানুষগুলো কেন আমাদের থেকে দূরে সরে গেল? কেন এই মানুষগুলো আজকে নেগেটিভ কথা বলছে? কেন আজকে মিথ্যা প্রচার প্রচারণার ফাঁদে পা দিচ্ছে? তার মানে আমি সত্যটা বলতে পারছি না। আমি তো মনে করি যে আমরা ধর্ম চর্চা করছি, কিন্তু ধর্মান্ধতা যেটা, বা ধর্মের নামে মিথ্যা কথা যেটা বলছে, সেই যে মিথ্যা কথাটা বলছে, সেই সত্যি কথাটা তাহলে পৌঁছাতে হবে, সত্যি বাণীটা। তো সেই সত্যি বাণীটাও যেমন পৌঁছাচ্ছে না, তেমনি দেশের কথা, দশের কথা, সত্যের কথা, পৃথিবীর কথা, যেগুলো জানা দরকার একটা রাষ্ট্র উন্নয়নের জন্য, সেই কথাগুলো পৌঁছায়নি কোনো না কোনো ভাবে। এটা অবশ্যই এই ব্যর্থতার দায় আমাদেরকে বহন করতে হবে। এবং ভবিষ্যতে যদি আমাদেরকে মানে এই বাংলাদেশ গড়তে হয়, তাহলে এই চেতনার বিকল্প কিছু নেই, এবং এই জনগণকে, এই নতুন প্রজন্মকে অবশ্যই সুশিক্ষার দিকে আনতে হবে। আর এই সুশিক্ষা মানে শুধুমাত্র গোল্ডেন GPA 5 পাওয়া না, ফার্স্ট ক্লাস পাওয়া না। মানে মেধা থাকবে, কিন্তু সেই মেধা মানে কাগজে যে সার্টিফিকেট দিয়ে যে মেধার পরিচয়, সেটি নয়। এবং এই জায়গাগুলোকে পরিবর্তন করতে হবে। এই আধুনিক মনোভাবটা রাষ্ট্রীয় কাঠামোয় আছে, কিন্তু সেই কাঠামোর জায়গাটি, যে বাচ্চাটি প্রশ্ন করছে কোটা না মেধা, ও কিন্তু জানেই না ওর কোটা কত পার্সেন্ট, মেধা কত পার্সেন্ট। মানে ও জানেই না ও কিসের লড়াই করছে। এই যে ছেলেটি জানে না, বা যে পরিবার জানে না, তার কাছে আমি কেন পৌঁছাতে পারিনি, এই সমালোচনাটা করে আমাদেরকে আসলে
ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। আমরা কোথাও না কোথাও অবশ্যই এই প্রজন্মের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছে, কারণ আমার সন্তান যদি আমার কথা না শুনে তৃতীয় পক্ষের কথা শুনে, তাহলে বুঝতে হবে যে তৃতীয় পক্ষের কথা শুনছে কারণ আমি তাকে সময় দিতে পারিনি। আমি তাই মনে করি একজন মা হিসেবে, আমারও সন্তান রয়েছে, তো আমার সন্তান কেন আমার কথা শুনছে না? হয়তো আমি তাকে সময়টা দিতে পারিনি, কিংবা যে বইটা আমার তাকে দেয়া দরকার সে বইটি আমি তাকে দেইনি। তার হাতে আমি একটা ডিজিটাল গ্যাজেট তুলে দিয়েছি, কিন্তু সেই গ্যাজেটে যা আছে, সেখানে কি আছে, সেটি সম্পর্কে কিন্তু তাকে আমি সচেতন করিনি, না আমার পাঠ্য বইতে, না তার দৈনন্দিন জীবনের কার্যকলাপে। তো সে কারণে আমার মনে হয়েছে যে একটা গ্যাপ তৈরি হয়েছে। আর যারা ষড়যন্ত্রকারী, তারা সব সময় কিন্তু আপনি দেখবেন ওই সুচ পরিমাণ গ্যাপটাই খোঁজে। তো সেই দিক থেকে আমাদের সেই আজকের যারা মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে স্বাধীনতা বিরোধী যারা, তারা এই সুযোগ সন্ধানী ছিল। তারা আমাদের ছাত্রলীগ, যুবলীগ, তাদের আমাদের আওয়ামী লীগের কমিটির ভিতর ঢুকেছে, প্রশাসনের ভেতর ঢুকেছে, তারা আমাদের পরিবারের ভেতর ঢুকে গেছে, আমাদের সংস্কৃতির ভেতর ঢুকেছে, শিক্ষার ভেতর ঢুকে গেছে। আমরা এদেরকে চিনতে পারিনি। আজকে ধরেন আপনি বলছিলেন যে সংস্কৃতি কর্মীদের দায়িত্ব, দেখেন একজন জামিল আহমেদ স্যার, তাকে আমরা ভীষণ বড় একজন নাট্যজন হিসেবে দেখেছি, কিন্তু কোনোদিন কি ভেবেছি উনি কোনোদিন শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলে অন্য কারো ইশারায় উনি শিল্পকলা একাডেমি থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারেন শুধুমাত্র মহাপরিচালক হয়ে থাকবার জন্য? তো উনাকে তো আমরা এভাবে ভাবিনি। কাজে আমাদের সংস্কৃতি জন, আমাদের থিয়েটারের বন্ধুরা বা আমাদের নাটকের বন্ধু বান্ধবরা, যারা আমাদের এত মানে প্রাণের, এত পরিবার পরিজন হিসেবে এতদিন ছিলেন, বা যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, প্রগতিশীলতার কর্মী হিসেবে কাজ করেছেন, মুক্ত চিন্তার ধারক বাহক ছিলেন, তারা যে ভেতরে ভেতরে অন্য রাজনৈতিক চেতনার, সেটি তো আমরা চিনিনি। এই যে চিনতে না পারার সকল দায় হয়তো আমাদের না, কিন্তু তারপর আমার মনে হয় যে রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের স্বার্থের জন্য, মুক্তিযুদ্ধের স্বার্থের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য আমাদের এই সকল ক্ষেত্রে আরো অনেক বেশি সাবধান এবং সচেতন হতে হবে। ধন্যবাদ আপা। এরই জের ধরে আরেকটা কথা, মানে যেহেতু আমাদের এখন আসলে 4 মাসের উপরে হয়ে যাচ্ছে, হয়ে গেল আমাদের, এখন কিন্তু আমরা আমরা খুবই খারাপ অবস্থায় আছি, কিন্তু অ্যাজ এ একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আপনি কি বলতে চান আমাদের সোশ্যাল মিডিয়া আছে, আমাদের বিভিন্ন মাধ্যম আছে, যে আমরা চাইলেও কিন্তু আপনারা সংস্কৃতি কর্মীরা আপনাদের একটা, যদি একটা বার্তা দেন যে আমরা সোশ্যাল মিডিয়াতেও না একটু সরব হই, আপনারা মানে সংস্কৃতি চর্চাটার কথা আরো যার যার মাধ্যম থেকে, যার যার অবস্থান থেকে কি বলা যায়, এইভাবে কি আন্দোলনটা আমরা শুরু করতে পারেন আপনারা? এখন কিন্তু অবস্থা অনেকখানি পাল্টেছে, এখন কিন্তু সবাই কথা বলছে। আর হুম। সবচেয়ে যেটা পজিটিভ হচ্ছে যে একসময় যারা আবেগতাড়িত হয়ে আন্দোলনকে সমর্থন করেছিলেন, তাদের বেশিরভাগই কিন্তু এখন বলছেন যে আমরা প্রতারিত হয়েছি, এরকম ভাবিনি যে আমাদের চেতনাটাই কেউ দখল করে ফেলবে, চেতনাটাকেই কেউ নষ্ট করে ফেলবে, কিংবা তারা রাষ্ট্রের বিরুদ্ধে যাবে। আমরা এরকম ভাবিনি, আমরা বুঝতে পারিনি যে এই আন্দোলনটা পাকিস্তানের দিকে চলে যাবে। মানে নানান ভাবে তারা এখন তাদের এই স্বীকারোক্তিগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে। এখন দেশের বেশিরভাগ মানুষ কিন্তু বলছে আগে ভালো ছিলাম, আগের সরকার ভালো ছিল, আগের পরিবেশ ভালো ছিল, আগের রাষ্ট্র কাঠামো ভালো ছিল, আগের হ্যাঁ। রাষ্ট্রের সিদ্ধান্তগুলো আমাদের জন্য নিরাপদ ছিল। তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন ধীরে ধীরে মানুষজন কথা বলছে, এবং যে সমস্যাগুলোর কথা আমরা বললাম যে আত্মসমালোচনা হওয়া দরকার, সমাধান হওয়া দরকার, এখন কিন্তু এগুলো একটু একটু কাজ হচ্ছে। এখন বাংলাদেশের মানুষ কিন্তু যখনই 7ই মার্চের উপর আঘাত আসলো, তারা কিন্তু বুঝতে শুরু করলো আসলে 7ই মার্চ কি, 7ই মার্চ যদি না থাকে তাহলে আমার কি থাকবে না। এখন কিন্তু মানুষ বুঝতে পারছে যে 15ই আগস্টে আমি যেতে পারবো না ধানমন্ডি 32, তাহলে কোথায় আমার স্বাধীনতা? আমি জয় বাংলা বলতে পারবো না, জয় বাংলা আমার হয়তো না, আমি হয়তো আওয়ামী লীগ করি না, কিন্তু আমার স্বাধীনতা আমি জয় বাংলা বলবো, কি বলবো না, এই স্বাধীনতাটুকু আমার। এই যে মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায় আঘাত করা, মানুষ কিন্তু এখন বুঝতে পারছে। ধরেন আমাদের আজকে কিন্তু গণমাধ্যমে কোনো স্বাধীনতা নেই, গণমাধ্যমে কিন্তু কোনো খবর যায় না সত্যি করতে। তো সেই জায়গা থেকে মানুষ কিন্তু এখন বুঝতে পারছে, এবং ধীরে ধীরে সেই সচেতনতার জায়গাটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়েই গড়ে উঠেছে। তো
5ই অগস্ট যে দুঃসময় আমাদের কাছে, ধীরে ধীরে ধরেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ধীরে ধীরে আমার মনে হয় যে ডিসেম্বর এসে যদি আমি আপনাকে গ্রাফ করে দেখাতে পারতাম যে মানুষগুলো আমাদের ছিল না, যারা অভিমানে সরে গেছিল, আজকে কিন্তু আমাদের আমাদের ঘরে সে মানুষগুলো আছে। আজকে পরিবেশ পরিস্থিতিটা আর আমাদের বিপক্ষে না। এটা না। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সবাইকে বলতে চাই যে হ্যাঁ, যে যাত্রাটা শুরু হয়েছিল অন্ধকার দিয়ে, আমরা আওয়ামী লীগের কর্মীরা বেরোতে পারিনি বা এখনো বেরোতে পারছি না, আমরা ভালো নেই, আমাদের সেই হামলা মামলা রয়েছে, কিন্তু আমাদের সাথে দেশের মানুষ যুক্ত হচ্ছে। এখন সাধারণ একজন যিনি রিক্সা শ্রমিক, তিনিও বলছেন যে আমরা এই সরকার চাই। একজন বাসের যিনি মানুষ, যিনি একজন অফিসার, ব্যাগ নিয়ে বাসে উঠছেন, টিফিন ক্যারিয়ার নিয়ে, তিনি কিন্তু বলছেন যে সংসার চালাতে পারছি না। আবার বাসের হেল্পারও কিন্তু বলছে যে এই সরকার আমাদের ভালোর জন্য আসেনি। এবং যিনি ধরেন শেয়ার মার্কেটে কোটি কোটি টাকার ব্যবসা করেন, তিনিও বলছেন যে আমার তো 5 দিনে 11,000 কোটি চলে গেল। আজকে ধরেন যিনি মাসে 1 কেজি চিনি কিনেন, তিনি কিন্তু আজকে বুঝতে পারছেন যে 130 টাকার চিনি ভারত থেকে পাকিস্তান কিনছে, কিনে 165 টাকায় সেই পাকিস্তানের চিনিটা আমাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। মাঝখান থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নামে আমার কাছ থেকে 30 টাকা বেশি চলে যাচ্ছে। বেশি তো চলে এই যে যাচ্ছে। সাধারণ মানুষের সচেতনতার জায়গাটা তৈরি হয়েছে, দেখেন বছরের 1 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই দিতেন, নতুন বই। আজ এবার কিন্তু দিতে পারছে না। এবং শুধু সেটি না, মানুষ এখন সচেতন। তখন 36 কোটি বই 500 কোটিতে হতো, আর এবার 41 কোটি বই 1200 কোটি, তার মানে মাঝখানে 700 কোটি হাওয়া। তা আপনি যে দুর্নীতির কথা বলে আওয়ামী লীগকে দোষারোপ করছেন, হ্যাঁ আওয়ামী লীগে কিছু দুর্নীতি হয়েছে, কিছু মানুষ দুর্নীতি করেছে, এটা দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকলে দুর্নীতি, ভুল ত্রুটি, অন্যায় বিচার কিছু কিছু মানুষজন করবে। কিন্তু সবাই, একটা পুরো রাষ্ট্র তো তাহলে উন্নয়ন গুলো থেকে হলো। তা আপনি যে এই যে জিনিসগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটি কিন্তু এখন মানুষ বুঝতে পারছে। ধরেন যে শ্বেতপত্র দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ আওয়ামী লীগের রাষ্ট্রের রাজনৈতিক সরকারের যে সমালোচনাটা হচ্ছিল, সেটা কিন্তু জনগণ গ্রহণ করেনি। জনগণ বলছে যে যদি একদম না। সবই দুর্নীতি হয়, তাহলে এই উন্নয়নগুলো কিসের টাকায় হলো? তো কাজেই মিথ্যা প্রপাগান্ডা দিয়ে বা রাষ্ট্রবিরোধী চেতনা নতুন করে আবু সাইদকে দিয়ে তো আপনি 30 লাখ শহীদকে রিপ্লেস করতে পারবেন না, এটা অসম্ভব। দেখেন, গত 2 মাসে 522টা হত্যা, 774টি ধর্ষণ, এটি কিন্তু আমরা আওয়ামী লীগাররা বলছি না, এটা পুলিশ সদর দপ্তর থেকে এই সংবাদটি। তো সাধারণ মানুষ দেখছে, যত সন্ধ্যার পর এখন সাধারণ মানুষ বেরোতে পারে না, পারবে মেয়েরা না। নিরাপদ না। মেয়েদের এখন সে ওড়নাটা পরলো কিনা, সে কি পোশাক পরলো, কিভাবে চললো, এগুলো কিন্তু কথা হচ্ছে। কাজেই এই যে পার্থক্যগুলো, এই এই যে একটা ভাগ তাদেরকে তৈরি করে দেওয়া হচ্ছিল, তারা এখন বুঝতে পেরেছে। বা অনেকেই বলছে যে খাল কেটে আমরা কুমির এনেছি, এই কুমির এখন আমাদেরকে কামড় দিচ্ছে, এই ফ্রাঙ্কেনস্টাইনের দানব এখন আমাদেরকে গিলে খাচ্ছে। তো এই যে সোশ্যাল মিডিয়ায় আপনি যেটা বলছিলেন যে আমরা কি সাংস্কৃতিক চর্চার জায়গাটা, সাংস্কৃতিক কর্মীদেরকে সে আন্দোলনটাকে তৈরি করতে পারি কিনা, সে আন্দোলনটা এখন শুরু হয়েছে, এটা আমাদের সবচেয়ে বড় সফলতা। এখন আর আওয়ামী লীগ করে না, ধরেন সে আওয়ামী লীগ করে না, আমি দেখলাম সেও তার প্রোফাইলে জয় বাংলা লিখেছে। লিখে সে রেখেছেন। আন্দোলনে ওই আন্দোলনকে সমর্থন করছিল, কিন্তু এবার সেও জয় বাংলা লিখেছে। তা আমার কাছে মনে হয় যে এই সরকার আহ অবৈধ যে কাঠামোর উপর দাঁড়িয়ে আছে, সেটা যে কোনো সময় ভেঙে পড়বে। কারণ তারা যত আমাদের চেতনায় আঘাত করবে, তারা যত আমাদের বাংলাদেশের মানুষ তো অদ্ভুত মানুষ। বাংলাদেশের মানুষ যদি মনে করে যে এদেশ আমার, আমাকে কেউ চাইলেই আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না, তো সেই পাকিস্তান আমলেই বাঁশের লাঠি নিয়ে চলে গিয়েছিল যুদ্ধে আমার ক্ষেত খামারের লোকজন। তো এখন মানুষ তো সোশ্যাল মিডিয়া দেখছে, তো সেজন্য এই যে দাবায় রাখতে পারবা না বঙ্গবন্ধু বলেছিলেন, তা আমার মনে হয় আমাদের অনেক নাটক, সিনেমা, থিয়েটার, কবিতা, শিক্ষক, বুদ্ধিজীবী, আহ এরকম কিছু তো আছে যারা, আমি দেখলাম 145 জন বিবৃতি দিয়েছে এই সরকারের পক্ষে। তো ধরে নিলাম যে 145 জনের সাথে আরো 145 জন বা আরো আরো
145, ধরে নিলাম যে 1,000 শিল্পী সমাজ বা কবি সাহিত্যিক বুদ্ধিজীবী হয়তো এই অবৈধ সরকারকে সমর্থন করছে। তো তারপর আমার মনে হয় যে মানুষটি রবীন্দ্রনাথ পড়ে, যে মানুষ নজরুল পড়ে, যে মানুষ গান শোনে, বাঁশি শোনে, বা বাংলাদেশের ফুল, পাখি, নদী নালা ভালোবাসে, দেশকে ভালোবাসে, সেই তো প্রকৃত সংস্কৃতি জন, তাই না? সে মানুষগুলো যখন দেশকে ভালোবাসবে, আর আমাদের এখানে মুক্তিযোদ্ধার রক্তই বেশি, রাজাকারের রক্ত আর কতটুকু। আর এবার তো ফিল্টার হয়ে গেছে দুই পক্ষ। কাজেই সে আন্দোলনটা, আমি আপনাকে এইটা ভালো খবর দিতে পারি, আন্দোলনটা শুরু হয়েছে এবং এই আন্দোলনে আমরা অবশ্যই জয়ী হব। ধন্যবাদ আপা। আহ, তো ডক্টর ইউনূস সরকার এবং তার উপদেষ্টারা স্বাধীনতা বিরোধী এই ব্যাপারে আমরা এখন বলতে পারি, কারণ তাদের কর্মকাণ্ডই বলে দিচ্ছে তারা স্বাধীনতার পক্ষে নয়। কিন্তু আমাদের দেশে যারা সুশীল সমাজ আছেন, আপনি যা বললেন যে 150 জন, তো ওনারা বাদ দিয়েও তো আরো আছেন না? তো ওনারা কিন্তু কোনো এই যে একের পর এক ওরা এক একটা কাণ্ড করে যাচ্ছে, আপনি যে আপনি যদি ধরেন 32 নম্বর থেকে ধরে ওনারা মানে জয় বাংলা পর্যন্ত শেষ। আজকে দেখলাম একটা খবরে যে মাউশিতে বুদ্ধিজীবী দিবসের একটা আলোচনা ছিল, সেটাকে স্থগিত করেছে। আসলে ওরা মুক্তিযুদ্ধকেই মুছে ফেলবে, কিন্তু সুশীল সমাজ তো কোনো প্রতিবাদ জানাচ্ছে না। ওনারা কি ভয় জানাচ্ছে না, না আপোষকামিতা? আপনি কি বুঝতে পারেন কেন? হ্যাঁ, কিছু মানুষ তো আপোষকামিতা আছে, যাদেরকে আমরা ছোটবেলা থেকে অগ্রজ হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে, আওয়ামী লীগের, আওয়ামী লীগ না, মুক্ত চিন্তার ধারক বাহক হিসেবে, মুক্তিযুদ্ধ চেতনার পক্ষের মানুষ হিসেবে, এর মধ্যে অনেকে মুক্তিযোদ্ধাও আছেন যারা কথা বলছেন না। এর মধ্যে কেউ কেউ আপোষকামিতা আছে, কেউ কেউ ভীষণ ভয় পাচ্ছেন পরিবার পরিজন নিয়ে, আছে এটা। অনেকেই আছেন যে অনেক পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ আছে। তো এইসব কিছু মিলে কিন্তু একটা বড় সংখ্যক মুক্ত চিন্তার ধারক বাহক আমাদের সংস্কৃতি জন আমাদের সাথে নেই। সেটা জুলাই মানে মেনে আন্দোলনেও ছিলেন নিয়েছেন না। তারা? ওনারা মেনে হ্যাঁ, নিয়েছেন? আমরা ওনাকে নিয়ে আমরা এখন মানে ভেবেই আমরা পথ চলছি যে এই মানুষগুলো আমাদের সাথে আর নেই। জুলাই আন্দোলনেও পাইনি, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর শেষ, আমরা এদেরকে পাচ্ছি না, ইনারা নাই। এটা ধরেই আমরা আন্দোলন করছি এখন এই আন্দোলনে। হ্যাঁ, যিনি আমি আমি যাকে ছোটবেলায় ভীষণ বড় একজন মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী হিসেবে দেখেছি, তিনি নেই। কিন্তু এমন একটি মানুষ আবার উঠে এসেছে হুম। যাকে হয়তো আমি ভাবিনি যে এই ছেলেটি বা এই মেয়েটি বাংলাদেশের জন্য একটা কবিতা লিখতে পারে, কবিতা নিয়ে রাস্তায় দাঁড়াতে পারে। তো দাঁড়াতে পারে। শূন্যস্থান কখনো থাকে না। হয়তো আজকে আওয়ামী ছত্রছায়ায় থেকে, আওয়ামী লীগের সমর্থক হিসেবে, আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে, আওয়ামী শিল্পী হিসেবে যারা আমাদের সাথে ছিলেন, তারা আমাদের হাত ছেড়ে দিয়েছে জুলাইতে। কিন্তু এখন আপনি দেখেন, এখন আমরা নতুন নতুন পরিবার পাচ্ছি যারা হয়তো আমাদের সেই পরিচিত মুখ না, কিন্তু তারা মুক্তিযুদ্ধের সপক্ষের জন্য এসে হাল ধরছে, আমাদের পাশে দাঁড়াচ্ছে, একা হতে দেয়নি। দেখেন, আমি 14 আগস্ট, 15 আগস্ট ধানমন্ডি 32-এ যাব ঘোষণা দেওয়ার পর থেকে আমি নানা রকম হুমকি ধামকির মধ্যে ছিলাম। এবং 15 তারিখে আমি যখন দেখলাম যে কোনোভাবেই 32-এ আমরা ঢুকতে পারবো না, আমি কিন্তু 14 তারিখে, আমাদের কিন্তু অনেক আগে থেকে আমরা সবসময় মোমবাতি জ্বালাই, তো 14 তারিখে আমি বললাম যে কেউ যদি যায় বা না যায় আমি একাই যাব। তা আমি কিন্তু একা গিয়েছি, একা যাবার পর আমি সারা বিকেল আমি একাই বসেছিলাম। এবার একসময় মনে হচ্ছে তাহলে কি কেউ আসবে না? তো এর মধ্যে কিন্তু আমাকে নানান হুমকি ধামকি দিয়ে যাচ্ছে আমি যেন উঠে যাই। তা আমি ভাবলাম যে আমি এসেছি এসেছি, আমি যাব না, আমি আমার কাজ শেষ না করে যাব না। এবং বিশ্বাস করেন, বিকেল যখন হলো 3:30 4টার দিকে আমি দেখলাম অজস্র মানুষ আসছে ধানমন্ডি এলাকার। প্রচুর বয়স্ক মানুষ তার নাতির হাত ধরে, তার স্ত্রীর হাত ধরে, তার মেয়ের হাত ধরে আসলে সে আমার সাথে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট কথা বললো। বললো আমরা সহমত জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, এবং আমরা মানে একাত্মতা প্রকাশ করে চলে যাচ্ছি, হয়তো পরিস্থিতির কারণে আমি দাঁড়াতে পারছি না, কিন্তু আমি এখানে এসে তোমার সাথে দেখা করে গেলাম। এবং এরকম বহু মানুষ এসে আমার সঙ্গে দেখা করে গেছে, এবং তারা এক একটা মানুষ আসছিল আর আমি উজ্জীবিত হচ্ছিলাম। এবং যখন মানে সন্ধ্যার আগের মুহূর্তে আমি ধীরে ধীরে 32 নম্বরের জায়গাটা ভরতে শুরু হলো।
এবং যখন মোমবাতি প্রজ্বলন করছি তখন আমরা কিন্তু মোমবাতি কিনে আনিনি। এবং আমি যখন আমাকে যখন বললো যে মোমবাতি, আমি কিছু আনিনি, কিন্তু আমি আমি মোমবাতি জ্বালাতে চাই, ছবি, মোমবাতি চলে এলো, ছবি আসলো, স্কাল্পচার আসলো। আমরা কিন্তু দেখলাম 100-150 মানুষ জড়ো হয়ে গেলাম। আমরা স্লোগান দিলাম, মোমবাতি জ্বালালাম, ছবি প্রতিস্থাপন করলাম, ভাস্কর্য স্থাপন করলাম, আমরা সেখানে কথা বললাম। তারপরে হামলা হয়েছে, কিন্তু এসেছে তো, এই যে মানুষগুলো এসেছে, এই 100-150 তা মানুষই তো আমার এই সময়ের যোদ্ধা সংস্কৃতি জন। সাধারণ মানুষ কিন্তু আমার সাথে এসেছে, এবং এই মানুষগুলোকে যখন পেয়েছি, এরা কিন্তু মানে মার খেয়েছে, এখনো আছে, এখনো লড়াইটা চালিয়ে যাচ্ছে। তো এই জন্য বললাম যে এভাবেই তো আসলে ইতিহাস রচিত হয়। ধরেন, কিছু মানুষ আমাদেরকে ছেড়ে গেছে, আবার কিছু মানুষ যাদেরকে আমরা কোনোদিন হয়তো ভাবিনি, তারা এসে হাত ধরেছে। তো এইটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। দেখেন, 32 নম্বর জ্বালিয়ে পুড়িয়ে মানে ভস্ম করে দিয়েছে, সে 32 নম্বরে কিন্তু সবুজ পাতা গজিয়েছে, সবুজ হয়ে গেছে। তো হ্যাঁ, এই যে ছবিতে দেখি। জ্বলে পুড়ে যেটা খাক হয়ে গেছে, সে তো গেছে। সেই মানুষগুলো জ্বলে পুড়ে খাক হয়ে গেছে, যারা আমাদের হাত ছেড়ে দিয়েছে, আপোষ করেছে, আমাদের সাথে বেইমানি করেছে। সে শিল্পের মানুষ বলেন, সুশীল সমাজ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, যেই বলেন না, কিন্তু যে নতুন পাতা গজিয়েছে, নতুন মানুষ, তারা তো এসেছে। তো নতুন যারা এসেছে, তারাই বাংলাদেশকে আম, এগিয়ে নিয়ে যাবে, তারাই আমাদের সংস্কৃতি পরিবারের সদস্য হবে, তারাই আমাদের শিল্প সাহিত্য পরিবার মূল্যবোধকে নিয়ে কাজ করবে। যে চলে গেছে তাকে নিয়ে আর যুদ্ধের ভাববো কেন? চেতনায় এগিয়ে কারণ যাবে। কারণ ধরেন, আমরা যখন আক্রান্ত হয়েছি তখন আমাদের পাশে এসে কেউ দাঁড়ায়নি। এটা বলতে দুঃখ হচ্ছে, কেউ দাঁড়ায়নি, কেউ আমাদের জন্য আফসোস করেনি, কেউ একটা কথা বলেনি, কোথাও একটা বিবৃতি যায়নি, কেউ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা পায়নি এমন শিল্পী নাই। উনি আওয়ামী লীগ বিএনপি হিসেব করেন, উনি সকলকে সহযোগিতা করেছেন। আমাদের আজকের আজকের মানুষজন এটা ভুলে গেছে যে সেই পাকিস্তান আমলে আমার মা বোনরা যে ধর্ষিত হয়েছে, আজকে সেই ধর্ষিতা মায়েদের সন্তান হয়ে আজকে আমরা একবারও চিন্তা করছি না কেন যে ওরাই তো এখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে, চক্রান্তটা ওরাই করেছে। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে যে চিন্তা করবে তা নিজের করুক, যারা চলে গেছে গেছেন, আমরা রয়ে যাব, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, আমরা বঙ্গবন্ধুর আদর্শের ধারণ করি। আর এই আদর্শ ধারণ করবার জন্য, বাংলাদেশকে ভালোবাসার জন্য আওয়ামী লীগ করতে হবে না। কারণ বাংলাদেশ তো সবার। বাংলাদেশ রাষ্ট্র জন্মের আগে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো বাংলাদেশ আওয়ামী লীগের ভালোবাসা বেশি, কারণ নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক সংগঠন। কিন্তু আমি অনুরোধ করব বাবা মাদেরকে বা আমাদের সাধারণ জনগোষ্ঠীকে বা প্রবাসে যারা আছেন, সেটা হচ্ছে যে আমাদের আসলে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আক্রান্ত কি শুধু আওয়ামী লীগ হয়েছে? না। আক্রান্ত কি শুধু শেখ হাসিনা হয়েছে? না। আক্রান্ত হয়েছে সমগ্র বাংলাদেশ, আক্রান্ত হয়েছে বাঙালির জাতীয়তাবোধ, আক্রান্ত হচ্ছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস। তারা একটা কথা বলে যে জয় বাংলাকে আমরা আওয়ামী লীগ করে ফেলেছি। কোথাও তো বাংলাদেশ আওয়ামী লীগ বলেনি আপনি জয় বাংলা বলতে পারবেন না। আর আমি তো সবসময় দেখেছি সবাই হরদম জয় বাংলা বলছে। আসলে ওরা যা যা প্রপাগান্ডা করছে সেটা এখন ধীরে ধীরে কিন্তু স্তীমিত হয়ে আসছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সূর্যটা বড় হচ্ছে। কিন্তু আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আপনাকে একটা ব্যক্তিগত আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। আপনি তো এটা একদম একা একাই বলতে গেলে যুদ্ধ করে যাচ্ছেন, জীবনের ঝুঁকি নিয়ে দেশের ভিতরে থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করার জন্য লড়ে যাচ্ছেন। আপনার মনে হয় আপনি কতদূর যেতে পারবেন, এবং এই চলার পথে আপনার যে সহযোদ্ধারা ছিল সেই সহযোদ্ধাদের সাথে পাচ্ছেন? বেশিরভাগকেই পাচ্ছি না, বেশিরভাগকেই পাচ্ছি না, কিন্তু তাতে সমস্যা নেই। নতুনরা আসছে, অন্য অনেক মানুষ যুক্ত হচ্ছে, আমরা ধীরে ধীরে সবাই সবার হাত ধরে এগিয়ে যাচ্ছি। এখন এই এগিয়ে যাওয়াটার ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে যারা চলে গেছে সেটা একদিকে খারাপ হয়নি, ভালোই হয়েছে। এখন যারা আসছে এই দুঃসময়, তারাই প্রকৃত সৈনিক। অনেক ধন্যবাদ আপা। আমাদের
আবার কখনো আমরা কথা বলবো। আপনার কথা তো শুনতেই ইচ্ছে করে। আম, আমি শেষে আজ এই বিজয়ের মাসে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিজয় দিবসকে উপলক্ষ করে দু এক লাইন কিছু যদি বলেন, প্রজন্মকে উপলক্ষ করে ওদের একদম জন্য। ছোট্ট করে বলতে চাই যে যার যার জায়গায় থেকে মানে বেরোতে যদি নাও পারেন, অন্তত সোশ্যাল মিডিয়ায় একবার মুক্তিযুদ্ধের কথা বলবেন, শহীদদের কথা বলবেন, জয় বাংলা লিখবেন। আমাদের 30 লাখ শহীদ, আমাদের মা বোনের যে সংগ্রামের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। 16ই ডিসেম্বর আসলে আমি মনে করি যে আমাদের বাঙালি জাতির ঐতিহ্যের দিন, অহংকারের দিন, গর্বের দিন, বিজয়ের দিন। সেটাকে স্মরণ করবেন। আর আপনার সন্তান, আপনার পরিবার পরিজন আওয়ামী লীগকে পছন্দ করুক বা না করুক, যেন বাংলাদেশের বিপক্ষে না যায়। শুধু দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। আপনারা সবাই ভালো থাকুন। আসুন সবাই দেশকে ভালোবাসি, দেশকে সম্মান করি, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করে চলি এবং আমাদের পরিবারের সবাইকে শেখাই, জানাই, আমাদের প্রজন্মকে আমাদের ইতিহাস জানাই। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।